So hello and welcome everyone. Previous সেশনে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন্স করেছিলাম সেলস চ্যাপ্টারটা থেকে। তো আজকে জাস্ট সেটারই আমরা কন্টিনিউয়েশন করতে চলেছি। সেল থেকে বেসিক্যালি আমরা আরও ফার্দার 10টা কোশ্চেন করতে চলেছি, যেগুলো আমাদের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে চলে এসছে, এবং আমাদের আপকামিং এক্সামে যে কোশ্চেনগুলো কিন্তু আরও বারবার আসার চান্সেস রয়েছে সেগুলোকে জাস্ট আমরা একটু ডিটেলসে আলোচনা করব, কোশ্চেনগুলোর পোস্টমর্টেম করব আমরা এই সেশনটার মাধ্যমে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানালাইজড ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। এটা মোটামুটি 2 থেকে 3 বছর আগে এসএসসির সিজিএল এক্সামটা দিয়েছে, এই কোশ্চেনটা দিয়েছিল। কি জানতে চেয়েছে? হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানালাইজড ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম? আর্থার কর্নবার্গ নাকি হারগোবিন্দ খোরানা, এম.ডব্লিউ. নিউরেনবার্গ নাকি ওয়াটসন অ্যান্ড ক্রিক? চলো বলে ফেলো সঠিক উত্তর আমার কি হতে পারে। কোশ্চেন নাম্বার 1, হুইচ অপশন উড বি কারেক্ট? দেখো, এটার ক্ষেত্রে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, আর্থার কর্নবার্গ। ওকে, সঠিক উত্তর আমার কি হয়ে যাবে? দ্যাট মিনস দ্য আর্থার কর্নবার্গ, অপশন নাম্বার এ। এবং এই ডিএনএটাকে অ্যানালাইজ করার জন্য ফর দ্য ফার্স্ট টাইম আর্থার কর্নবার্গকে 1959-এ নোবেল লরিয়েটও কিন্তু করা হয়েছিল। তিনি নোবেল প্রাইজ বিজেতা ছিলেন। 1959 সালে ফিজিওলজি আর মেডিসিন সাবজেক্টে নোবেল লরিয়েট হয়েছিলেন কে? আর্থার কর্নবার্গ ফর অ্যানালাইজড ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম। কিন্তু ফার্দার আমাদের হারগোবিন্দ খোরানা, যিনি জেনেটিক্স নিয়ে কাজ করেছিলেন, যিনিও নোবেল লরিয়েট হয়েছিলেন, বাই বার্থ ইন্ডিয়ান ছিলেন, কিন্তু বাই সিটিজেনশিপ তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লোক ছিলেন। তো বেসিক্যালি নোবেলটা গিয়েছিল আমার ইউএসএতে। ওয়াটসন অ্যান্ড ক্রিক তারা কি বলেছিল? তারা বলেছিল ডিএনএর স্ট্রাকচারটা, দ্যাট মিনস ডিএনএর স্ট্রাকচারটা আমার কি? ডাবল হেলিক্স একটা স্ট্রাকচার। কি ধরনের স্ট্রাকচার? ডাবল হেলিক্স স্ট্রাকচার। সো এই ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচারটাকে ডিসক্রাইব করেছিলেন কে ফর দ্য ফার্স্ট টাইম? ওয়াটসন অ্যান্ড ক্রিকের পার্টটা। ওকে, তো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ, আর্থার কর্নবার্গ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-তে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখে নি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিয়ার্স স্মলেস্ট লিভিং সেল? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ক্যান বিয়ার দ্য স্মলেস্ট লিভিং সেল? দেখো, এই প্রশ্নটার অ্যান্সার আমরা কিন্তু মানে জাস্ট থিওরি ওয়াইজ করে দিতে পারি। কীরকম? এই যে আমরা আগের দিন ক্লাসে বলছিলাম যে ডেড সেল বা ফার্স্ট সেল ডিসকভার করছেন কে? সায়েন্টিস্ট রবার্ট হুক। আর ফার্স্ট লিভিং সেল ডিসকভার করছেন কে? সায়েন্টিস্ট অ্যান্টনি ভন লিউয়েনহফ। যেই সেলটার নাম আমার কি ছিল? পিপিএলও, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে এটা কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া বলতে পারি আমরা এই পিপিএলওকে বা মাইক্রোপ্লাজমা ক্যালিসেপ্টিকামকে। তো বেসিক্যালি এই ব্যাকটেরিয়াটা বা এই পিপিএলও ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে স্মলেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড। পিপিএলও ব্যাকটেরিয়াটা আমার কি? দ্যাট ইজ দ্য স্মলেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে স্মলেস্ট লিভিং সেলের এক্সাম্পল আমরা কি নিতে পারি এখানে? সেই পিপিএলওর কনসেপ্ট। তাহলে পিপিএলও একমাত্র আমার কি রয়েছে? ব্যাকটেরিয়া। তো দ্য রাইট অ্যান্সার ইজ ব্যাকটেরিয়াম। রাইট অ্যান্সার ইজ ব্যাকটেরিয়াম। ক্লিয়ার হলো এত অবধি? কোশ্চেন নাম্বার 3-তে আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি একবার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট ডেসক্রিপশন অফ টিস্যু কালচার? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট ডেসক্রিপশন অফ টিস্যু কালচার। এটা কিন্তু আমাদের সেই মেথডিক্যালি এমসিকিউ নয় যে একটা আমরা ওয়ান ওয়ার্ড এমসিকিউ করে অ্যান্সারটা দিয়ে দিতে পারবো, সেটা কিন্তু নয়। অ্যান্সারটা দিতে গেলে আমাকে টিস্যু কালচারের একটা বেসিক কনসেপ্ট কিন্তু রাখতে হবে। তো সেটা যাওয়ার আগে অপশনগুলো একবার আমরা দেখে নিই। এ, কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টেশন, গ্রোথ অ্যান্ড প্রোপাগেশন অফ হর্টিকালচারাল crops, science of cultivating animal tissue in artificial medium and protection of wild animal. দেখো, এ জাতীয় প্রশ্নগুলোর অ্যান্সার করতে গেলে আমাকে তো একটু ডেপথ নলেজ রাখতেই হবে, প্লাস আমাদের কিন্তু এখানে অপশানটাকেও শর্ট আউট করতে জানতে হবে।
কি বলছে তাহলে? তাহলে টিস্যু কালচার মানে কি? টিস্যু কালচার মানে হচ্ছে গিয়ে মানে ওয়ান টাইপ অফ আর্টিফিশিয়াল প্রসেস যেখান থেকে আমরা নতুন একটা সেল এবং সেলের অ্যাটাচমেন্ট দিয়ে আমরা টিস্যুকে কিন্তু তৈরি করতে পারি। মানে বেসিক্যালি যেটা আমাদের দেহে সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হয়ে নিউমেরাস অ্যামাউন্ট অফ সেল তৈরি হয়, নিউমেরাস অ্যামাউন্ট অফ সেল অ্যাড হয়ে আমার কি তৈরি করতে হেল্প করে? টিস্যুসগুলোকে তৈরি করতে হেল্প করে। তো এখানে ওই সেম কনসেপ্টটাকে আমি লাগাবো। দ্যাট মিনস টিস্যু কালচার হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল সেল গ্রোথ বা নিউমেরাস অ্যামাউন্ট অফ দ্য সেল নাম্বার গ্রোথ বলতে পারি আমরা সেটাকে। ওকে, সো বেসিক্যালি দেখো প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমাল একদম বাদ দিয়ে দাও, কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টেশন একই গল্প, এই দুটোর গল্প আমার সেম, বাদ দিয়ে দিলাম। নেক্সট আমরা আসছি এই দুটো পজিশনে, গ্রোথ অ্যান্ড প্রোপাগেশন অফ হর্টিকালচারাল ক্রপস। আরেকটা কি বলছে দেখো এখানে দেখে নাও, সায়েন্স অফ কাল্টিভেটিং অ্যানিমাল টিস্যু ইন আর্টিফিশিয়াল মিডিয়াম। দেখতে পেলাম, তার মানে আর্টিফিশিয়াল মিডিয়ামে সেল বা টিস্যুর গ্রোথ হওয়াটাকেই আমরা কি বলি? আমরা টিস্যু কালচার বলে চলি। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি। এখানে একজন সায়েন্টিস্টের নাম প্রত্যেকে মাথায় রাখতে পারো বা লিখে নিতে পারো, যেটা থেকেও আমরা যদি ফার্দার এক্সামে আসতেই পারে আমাদের এই উত্তরটা মানে কোশ্চেনটা, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে একজন জার্মান বোটানিস্ট ছিলেন, সরি মানে একজন জার্মান সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হচ্ছে গিয়ে হেবারল্যান্ড। ওকে, সেই সায়েন্টিস্টের নাম কি? হেবারল্যান্ড। সো এই সায়েন্টিস্টকে আমরা অন্য আরেকটি নামে জেনে থাকি, এনাকে বলা হয় দ্য ফাদার অফ টিস্যু কালচার। টিস্যু কালচারের জনক বলা হয় জার্মান সায়েন্টিস্ট হেবারল্যান্ডকে। ওকে, সো এই পয়েন্টটাকেও কিন্তু আমরা এই কোশ্চেনটা করার সাথে সাথে একটু নোট ডাউনও করে নেব। এই কোশ্চেনটা করার সাথে সাথে আমরা কিন্তু এটাকে নোট ডাউনও করে রেখে দেব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে আমরা যাই, কোশ্চেন নাম্বার 4-এ আমরা চলে যাই। কি বলছে? bark of this tree is used as condiment, cinnamon, clove, neem নাকি palm? কোশ্চেন নাম্বার 4, ওয়ান ওয়ার্ড এমসিকিউ দিয়েছে এখানে, ওয়ান ওয়ার্ড এমসিকিউ দিয়েছে এখানে। চল, কন্ডিমেন্ট মানে কি ফার্স্টে তো এখানে জানতে হবে। দেখো বার্ক মানে তো আমরা প্রত্যেকেই বুঝেছি, বার্ক মানে হচ্ছে কি, দেখো কোশ্চেনটার একটা একটা পার্ট আমরা করব। বার্ক মানে আমরা কি জানি? বার্ক মানে হচ্ছে ছাল। ট্রি মানে কি? ট্রি মানে হচ্ছে গিয়ে গাছ। তার মানে কোন গাছের ছালকে আমরা কন্ডিমেন্ট হিসেবে ইউজ করি? এখানে কন্ডিমেন্ট মানে বোঝাতে চাইছে তোমার ধরো স্মেলের কোনো ফ্লেভার বলতে পারো বা টেস্টের কোনো ফ্লেভার বলতে পারো। মানে বেসিক্যালি কোন গাছের ছালটাকে বা বার্কটাকে আমরা অ্যাজ আ ফ্লেভারফুল ম্যাটেরিয়াল ফর দ্য স্মেল অ্যান্ড টেস্ট হিসেবে ইউজ করে থাকি, সেটাই জানতে চেয়েছে। খাই না আমরা বাজারে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তার মানে অ্যান্সার আমার কি হয়ে যাবে এখানে? দ্যাট ওয়ান ইজ সিনামন। ওকে, ক্লোভ নয়, ক্লোভ তো আমাদের সেই ওই কি বলে ওটাকে, লবঙ্গটাকে হয়তো বলে, যাই হোক সেটা আমরা দেখে নেব। তো বেসিক্যালি এখানে সিনামন যেটাকে আমরা বলছি, সিনামন যেটাকে আমরা বলছি, তার সিনামনটা হচ্ছে বেসিক্যালি আমরা বার্ক অফ আ ট্রি, যেটাকে আমরা অ্যাজ অ্যান কন্ডিমেন্ট হিসেবে কিন্তু ইউজ করে থাকি। ওকে, কন্ডিমেন্ট হিসেবে আমরা কিন্তু ইউজ করে থাকি। বোঝা গেল? আসছি তাহলে পরেরটায়, কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি আমরা। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? নেম দ্য টাইনি পোর্স প্রেজেন্ট অন দ্য সারফেস অফ লিভ ইন প্ল্যান্ট। অর্থাৎ গাছের পাতার মধ্যে যে অসংখ্য ছোট ছোট পোর বা ছিদ্র দেখা যায়, তাই তো বলছে যে পোর বা ছিদ্র প্রেজেন্ট অন দ্য সারফেস অফ লিভ। পাতার ওপরে যে অসংখ্য আমাদের ছোট ছোট ছিদ্র বা পোর্স দেখতে পাওয়া যায়, সায়েন্টিফিক্যালি সেই পোর্সগুলোকে আমরা কি বলে চলি? পেটস বলি, নাকি স্টোমাটা বলি, নাকি ট্রাইকোমস বলি, নাকি হাইড্রাথোডস বলে চলি? বলে ফেলো, সঠিক উত্তর আমার এখানে কোনটা হয়ে যাবে? ওকে, সো এখানে সঠিক উত্তর যেটা আমার হবে, পোর্সগুলোকে পার্টিকুলারলি আমি কি বলবো? পোর্সগুলোকে আমি পার্টিকুলারলি বলবো হচ্ছে গিয়ে স্টোমাটা। ওকে, সো স্টোমাটা কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে রয়েছে আমার স্টোমাটা। ওকে, তো সেই স্টোমাটাগুলো হলো আমার সেই ছোট ছোট বা টাইনি পোর্স,
যেটা আমার প্ল্যান্টের সারফেসের মধ্যে কিন্তু এক্সিস্ট করে থাকে, যেটা কিন্তু আমার প্ল্যান্টের সারফেসে এক্সিস্ট করে থাকে। আর যার জন্য স্টোমাটার মানে এই পোর্সের বেসিক কাজটা আমার কি, ফাংশন আমার কি, সেটা আমরা বলতে পারি গ্যাস এক্সচেঞ্জ। গ্যাস এক্সচেঞ্জ করতে হেল্প করে আমার কি, এই পোর্সটা গ্যাস এক্সচেঞ্জ করতে হেল্প করে আমার এই পোর্সটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এ আমরা চলে যাই। কি বলছি, দ্য প্ল্যান্ট দ্যাট বিহেভস অ্যাজ আ রুট প্যারাসাইট ইজ ফিউকাস, স্যান্টালাম, কাসকিউটা অ্যান্ড ইউফোবিয়া। ইউফোবিয়া, ওকে। তাহলে কোনটাকে বা কোন প্ল্যান্ট আমার একটা রুট প্যারাসাইট হিসেবে কিন্তু বিহেভ করে থাকে, রুট প্যারাসাইট হিসেবে আমার বিহেভ করে থাকে, ঠিক কোনটা? ওকে, সো রুট প্যারাসাইট হিসেবে ইউজ করা হয় আমাদের কাকে? অপশন নাম্বার সি, ক্যাসকিউটাকে। দেখবে অনেক সময় অনেক বইতে তোমরা ক্যাসকিউটা কথাটা না দেখতে পেয়েও ডডার কথাটা দেখতে পাবে, ডডার। ওকে, সো ক্যাসকিউটা ইজ অলসো নোন অ্যাজ ডডার। এটা বেসিক্যালি আমার তুমি নিয়ে নাও ইয়েলো কালার বা অরেঞ্জ কালার বা রেড কালারের কিছু প্যারাসাইট, যারা তার দেহের যে খাবারটা দরকার বেঁচে থাকার জন্য, সেই বেঁচে থাকার জন্য পুষ্টি রসটাকে নেয় কার থেকে? অন্য যে কোনো প্ল্যান্টের রুটসের কাছ থেকে। মানে তারা যে দেহের খাদ্যের জন্য অর্গ্যানিক ফুড ম্যাটেরিয়ালটাকে তারা আমার বানাতে চাইবে, এই অর্গ্যানিক ফুড ম্যাটেরিয়ালটাকে বানানোর জন্য পুষ্টি রসটা নেবে সে কোথা থেকে? নেবে হলো গিয়ে কিন্তু সেই আমার ইসেগুলো থেকে, মানে বেসিক্যালি অন্য প্ল্যান্টের রুটসেরগুলো থেকে। ওকে, সো অপশন নাম্বার সি, ক্যাসকিউটা। 7টাকে আমরা দেখিনি। ইন হুইচ অফ দ্য ফলোইং মাল্টিপল এপিডার্মিস ইজ ফাউন্ড? ইন হুইচ অফ দ্য ফলোইং মাল্টিপল এপিডার্মিস ইজ ফাউন্ড? নিচের নিম্নলিখিত কোনটার মধ্যে মাল্টিপল এপিডার্মিসকে দেখতে পাওয়া যায়? ওকে, সো এপিডার্মিস জিনিসটা কি? এপিডার্মিস হচ্ছে গিয়ে আমার উদ্ভিদের পাতার উপরে থাকা একটা সিঙ্গেল লেয়ার, মানে গাছের পাতা নাও, তার উপরে একটা সিঙ্গেল লেয়ারের আস্তরণ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় আমার এপিডার্মিস। এবারে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে, বেশিরভাগ কেন 99.99% অফ প্ল্যান্টের ক্ষেত্রে তাদের পাতায় সিঙ্গেল এপিডার্মিসের লেয়ার দেখতে পাওয়া যায়। ওকে, এপিডার্মিসের লেয়ার থাকে, একটা লেয়ারের মতো ম্যাটেরিয়াল। এবার কিছু কিছু প্ল্যান্ট থাকে যাদের এপিডার্মিস আমার মাল্টিপল টাইমসে হয়, মানে পাতার ওপর লেয়ারের সংখ্যাটা মাল্টিপল হয়ে থাকে, 2, 3, 4, 5, 6, 7 এরকম হয়ে থাকে। তো বেসিক্যালি এই যে এপিডার্মিসের ওপর বা এই এপিডার্মিসের মাল্টিপল লেয়ারটা হচ্ছে, সেরকম একটা প্ল্যান্টের নাম তোমাকে জানতে চেয়েছে। তো এটার সঠিক উত্তর আমার কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, নেরিয়াম। সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, নেরিয়াম। অর্থাৎ এই উদ্ভিদের পাতার ওপর মাল্টিপল লেয়ারটাকে আমরা দেখব। মাল্টিপল অফ হুইচ লেয়ার? মাল্টিপল অফ এপিডার্মিস অফ লেয়ার। এপিডার্মিস লেয়ারের মাল্টিপল দেখব। আরেকটা গাছে দেখা যায়, এটাকে বলা হয় ফিসেস, FICESS। এটার ক্ষেত্রেও আমরা কি দেখতে পাই? এটার ক্ষেত্রেও কিন্তু আমরা মাল্টিপল এপিডার্মিসের প্রেজেন্সটাকে কিন্তু দেখতে পেয়ে থাকি। ওকে, সো অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখে নেব। দ্য কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন। কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন লিভ, স্টেম, রুট নাকি ফ্রুট? কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন, কিউটিকলকে আমরা ঠিক কোন জায়গায় দেখতে পাই না? কিউটিকলকে আমরা ঠিক কোন জায়গায় দেখতে পাই না? চলো, সঠিক উত্তর কি হবে এটার? সঠিক উত্তর কি হবে? দেখো, ফার্স্টে তো জানতে হবে কিউটিকল জিনিসটা আমার কি। কিউটিকল মানে বলতে পারি এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ আস্তরণ। মানে বলা যেতে পারে তুমি যদি একটা প্ল্যান্ট বা উদ্ভিদ নাও,
সেখান থেকে তুমি চলে যাচ্ছ হচ্ছে গিয়ে প্ল্যান্টের স্টেম, সেখান থেকে তুমি চলে যাচ্ছ হচ্ছে গিয়ে প্ল্যান্টের লিভস। ওকে, স্টেম নাও বা লিভস নাও, একটুক্ষণ আগে আমরা পড়লাম লিভসের উপর একটা মাত্র লেয়ারের আস্তরণ দেখতে পাওয়া যায়। তাহলে স্টেম এবং লিভসের উপর যে একটা মাত্র লেয়ারের আস্তরণ দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি এপিডার্মিস। কি বলা হয় তাকে? তাকে বলা হয় এপিডার্মিস। এবারে এপিডার্মিসের বাইরেও ঠিক আরেকটা লেয়ারকে আমরা দেখতে পাই। পয়েন্ট টু বি নোটেড, এপিডার্মিসের বাইরেও কিন্তু আমরা ঠিক আরেকটা লেয়ারকে দেখতে পাই, যেই লেয়ারটাকে বলা হয় আমার কি? যেই লেয়ারটাকে বলা হয় আমার কিউটিক্যাল। তাহলে কিউটিক্যাল কোথায় কোথায় রয়েছে? স্টেমে তো আমার রয়েছে, লিফে আমার রয়েছে, ফ্রুটসের মধ্যেও দেখতে পাওয়া যায়, বাট রুটসের মধ্যে আমার দেখতে পাওয়া যায় না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, রুট। কিউটিক্যাল কোথায় অ্যাবসেন্ট? কিউটিক্যাল আমার রুটসের মধ্যে কিন্তু অ্যাবসেন্ট হয়ে থাকে। এছাড়াও কোথায় পাওয়া যায় মানে কিউটিক্যাল? ইয়াং শুট নিতে পারো, ইয়াং শুট নিতে পারো অ্যান্সার হিসেবে, ইয়াং শুট। ওকে, চল কোশ্চেন নাম্বার 9-এ চলে আসি আমরা। The special modified epidermal cells surrounding stomatal pore are called. The special modified epidermal cells surrounding stomatal pore are called epithelial cell, guard cell, subsidiary cell নাকি accessory cell? বলে ফেলো হে, সঠিক উত্তর আমার এখানে কোনটা হতে পারে? দেখো, বেসিক্যালি এখানে যে আমরা পাতা বা স্টেম, আচ্ছা লিখে দিচ্ছি আরেকবার, মানে বেসিক্যালি আমরা কি দেখতে পাই? তুমি নিতে পারো ইয়াং শুট, তুমি নিতে পারো হচ্ছে কি স্টেম, তুমি নিতে পারো হচ্ছে কি লিভস। ওকে, এবারে এই তিনটে জিনিসের বাইরে একটু আগে আমরা কি পড়লাম? ওয়ান সিঙ্গেল লেয়ার এক্সিস্ট করে, যেই সিঙ্গেল লেয়ারটাকে আমরা কি বলি? যেই সিঙ্গেল লেয়ারটাকে আমরা এপিডার্মিস বলে চলি। যেই সিঙ্গেল লেয়ারটাকে আমরা কি বলি? যেই সিঙ্গেল লেয়ারটাকে বেসিক্যালি আমরা এপিডার্মিস বলে চলি। এবারে এই যে এপিডার্মিসটাকে আমরা দেখতে পেলাম খুব ভালো মতো, এই এপিডার্মিসের মধ্যে না আমরা কিছু পোর্স লাইক ম্যাটেরিয়াল দেখতে পাই। যেই পোর্স লাইক ম্যাটেরিয়ালটাকে কি বলা হয়? যেই পোর্স লাইক ম্যাটেরিয়ালটাকে বলা হয় স্টোমাটা। ওকে, আর স্টোমাটাকে ঘিরে এরকম ভাবে কিছু অংশ দেখতে পাওয়া যায়। স্টোমাটাকে ঘিরে জাস্ট এরকম ভাবে কিছু আমার অংশ দেখতে পাওয়া যায়। তাহলে স্টোমাটাকে গার্ড করে রেখেছে কি? এই দুটো পেয়ারের জিনিস। এই দুটোকে বেসিক্যালি বলা হয় আমার কি? গার্ড সেলস। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় আমাদের গার্ড সেলস। ওকে, গার্ড সেলস বলা হয়ে থাকে, যারা বেসিক্যালি কি করে? স্টোমাটা কখন বন্ধ হবে বা স্টোমাটা কখন ওপেন হবে সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? এই গার্ড সেলটার। তাহলে কি বলছে? দ্য স্পেশাল মডিফাইড এপিথার্মাল সেল সারাউন্ডিং স্টোমাটাল পোর্স আর কল্ড গার্ড সেল। অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি। বোঝা গেল তাহলে এত অবধি প্রত্যেকের এই কোশ্চেনের অ্যান্সারটা। কোশ্চেন নাম্বার 10-এ আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? ইন্টার ক্যালোরি মেরিস্টেম আর ফাউন্ড ইন। ইন্টার ক্যালোরি মেরিস্টেম আর ফাউন্ড ইন। দেখো, মেরিস্টেম তিনটে টাইপের হয়: এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম অ্যান্ড ইন্টার ক্যালোরি মেরিস্টেম। এপিক্যাল মানে হচ্ছে গিয়ে গাছ লম্বায় বাড়ছে, দ্যাট ওয়াজ ফর দ্য এপিক্যাল। গাছ আমার চওড়ায় বাড়ছে, দ্যাট ওয়াজ ল্যাটারাল। আর ইন্টারনোড রিজিয়নটা দেওয়া রয়েছে, ওই তো অবভিয়াসলি অপশন নাম্বার ডি আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ ইন্টারনোড রিজিয়ন। বাংলায় যাকে আমরা বলি পর্ব মধ্য, অর্থাৎ দুটো নোড তার মধ্যে থাকা অঞ্চলকে বলা হয় ইন্টারনোড। এই ইন্টারনোড রিজিয়নটার গ্রোথ হতে হেল্প করে আমার যে, দ্যাট ওয়াজ ইন্টার ক্যালোরি মেরিস্টেমটা। ওকে, ইন্টার ক্যালোরি মেরিস্টেমটা। সো অপশন নাম্বার ডি, ইন্টারনোড ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো এভরিওয়ান?
তাহলে সেলসের এসএসসি পিওয়াইকিউ এর 10টা কোশ্চেন আজকে এই পর্যন্ত। এরকম সেশন আরও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।